পড়াশোনা কি শুরু করছো? শুরু করো নাই? করতে হবে না? হ্যাঁ, আদৌ পড়াশোনা করো? সবাই একটু মোবাইলটা অফ করে ফেলে, মোবাইলটা অফ করে ফেলে, মোবাইল দরকার নেই আপাতত, ঠিক আছে? খাতাপত্র বইটাই সবাই একটু বার করি। নোট টোট খাতাপত্র আছে কারো কাছে? আছে? কলম আছে? খাতা কলম নাই? গুড, কথা বলে না কেন ভাই? একে রোজা রাখছো নাকি? এমন অবস্থা। পড়াশোনা একটু শুরু করতে হবে। এই সেমিস্টারটা একটু ছোট হতে যাচ্ছে, ঈদের আগেই পরীক্ষা শুরু হচ্ছে। মেসেজটা তো মোটামুটি অনেকেই পেয়ে গেছো, তাই না? 27 তারিখ থেকে মিড টার্ম। হ্যাঁ 27, তার মানে হ্যাঁ তাড়াতাড়ি বলতে 15 দিন আগে হচ্ছে, আর 15-20 দিন আগে হচ্ছে। আচ্ছা, তার মানে আমরা 4-5টা সপ্তাহ পাচ্ছি, এর মধ্যে যতটুকু পড়া যায় সেগুলো আমরা করব। পরীক্ষা ঈদের আগে 1 সপ্তাহ একটা হবে, 1 শুক্রবারে হবে, বাকি 2টা ঈদের পরে হবে। হ্যাঁ, তাহলে সেই অনুযায়ী পড়াশোনাটা শুরু করে ফেলো। তোমাদের পড়াশোনার স্টাইলটা ভালো না, খাতাপত্র দেখলেই বোঝা যায়। অল্প পড়ো, কিন্তু সেটা পড়তে হবে, একেবারেই পড়ো না, এই জিনিসটা খারাপ। পরীক্ষার খাতায় অনেকেই যারা ক্লাস করে মোটামুটি লেখে, আর এর বাইরে যারা আছে কোশ্চেন তুলে দেয়, কোশ্চেনটাই লেখে, আর দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, একটা সেন্টেন্স শিখছে, কোশ্চেনটা লিখে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, কোশ্চেনটা লিখে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, কয়েকজনকে আমি ফেল করাই দিছি। আর একটা ছেলে আছে খুব ক্রিয়েটিভ অ্যান্ড চালাক, মানে সে কী করছে, ক্লেভার অ্যান্ড ক্রিয়েটিভ। সে কী করছে, একটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা, ধরো যে টেক্সটাইল, টিটা সুন্দর করে লেখে, তারপরে এরকম পেঁচায়। কেমন পেঁচায় আমি দেখাইনি। টি, ভাই আমি একটা ওয়ার্ডও পড়তে পারিনি, এইগুলো বাদ দাও। কারণ তোমরা যারা এই ইঞ্জিনিয়ারিং পড়তে আসো, তারা প্ল্যান করে আসো যে লাইফটাকে এদিকে সেট করবা। অলমোস্ট 98% স্টুডেন্টই এটা সেট করে যে না, আমি টেক্সটাইল সেক্টরেই জব অথবা বিজনেস করব, তাই না? টেক্সটাইল রিলেটেড শুধু যে ইন্ডাস্ট্রি জব করে এমন কি সবাই আছে? আমিও কিন্তু টিচিংয়ে আছি টেক্সটাইল রিলেটেডই, তাই না? আর বিজনেস করতে গেলে টেক্সটাইলের সম্বন্ধে আরও বেশি জানতে হয়। যদি টেক্সটাইল রিলেটেড বিজনেস করতে চাও, তার মানে কি তোমরা যা করতেছো নিজেকে ক্ষতি করতেছো না? নিজের ক্ষতি তো হচ্ছে। যেটা তোমার রুজির জায়গা, যে কাজ করে তুমি তোমার কেরিয়ার করবা, তোমার ফ্যামিলি চালাবা, নিজে চলবা, সেই জিনিসটাই যদি ঠিকমতো না শেখো। আচ্ছা, এখানে ম্যারিড কয়জন আছো? কি রে বেড়া, ভালো করছো, যাক আলহামদুলিল্লাহ, কংগ্রেচুলেশনস, ভালো করেছো। আচ্ছা, যারা ম্যারিড আছেন তাদের বাচ্চা কাচ্চা বড় হলে, হয়তো আজ থেকে 10-15 বছর পরে, তারা যদি এইরকম আপনাদের মতো পড়াশোনা করে, আপনারা কি মেনে নেবেন? কিছুই শিখতেছেন একটা প্রতিষ্ঠান থেকে, মেনে নেবেন? কেন মানবেন না? কারণ আপনার তখন টেনশন হবে যে এর তো ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে, তাই না? এই জিনিসগুলো নিজের
সন্তানের জন্য যখন আপনি দেখবেন যে আসলে যেটা হচ্ছে এটা একটা ভবিষ্যৎ নষ্ট হচ্ছে, সেম ফিলিংটা আমাদের হয়। মানে ডিপ্লোমার ছেলেমেয়েরা এক সময় ইন্ডাস্ট্রিকে লিড দিত, এখন বড় জোর কী হয়, অ্যাসিস্ট্যান্ট হয়। এগুলো মেনে নেওয়া যায়। কারণটা কি? মানুষের যোগ্যতা কোথায় হয়? নলেজের উপরে, স্মার্টনেসের উপরে, জ্ঞানের উপরে যোগ্যতা হয়। তোমার যখন হচ্ছে একটা জিনিস তুমি ভালো জানবা, দেখবা তোমার মধ্যে কনফিডেন্স অনেক চলে আসছে। মানুষ কখন কাউকে সম্মান করে, পজিশন দেয়, লিড দেয়, যখনই দেখে যে ও আমার চেয়ে ভালো জানে, বুঝলি? যখনই দেখবা যে একজন আরেকজনের চেয়ে ভালো জানে, সেই হচ্ছে তখন নেতা হয়ে যায়, সেই একটা জায়গার পজিশন হোল্ড করে, অথবা বড় কিছু হয়, অথবা সবাই তাকে সেই রেসপেক্টটা দেয়। বুঝছো? তো জানার কোনো বিকল্প নাই। আমরা এই বৃদ্ধ বয়সে যদি 37-38 বছর বয়সেও আমরা কন্টিনিউয়াস স্টুডেন্ট বাচ্চাদের মতো পড়াশোনা করতে পারি, তো তোমরা তো কেবল শুরু করছো, জীবন শুরু করছে কেবল। 18, 20, 22, 25 বছরের একজন। মানে আমি খাতা দেখে আমার পাস করাইতে 16 ব্যাচ, বেসিক্যালি 16 ব্যাচ। আর 11 ব্যাচকে আমরা কিছু বলবো না, 10, 11 ব্যাচ ওরা আসলে একটা অক্ষরও পড়ে না, অনলাইন পরীক্ষা দেয়, সাবজেক্টের নামও জানে না, টিচারের নামও জানে না। ভয়াবহ অবস্থা। 10, 11 ব্যাচ, 2টা ব্যাচ আমাদের ডিপার্টমেন্ট থেকে বের হয়ে যাচ্ছে, যারা আসলে বিন্দু পরিমাণ এফোর্ট ছাড়া, সবাই না, 2-4 জন আছে পড়াশোনা করে, এফোর্ট ছাড়া, পড়াশোনা ছাড়া সার্টিফিকেট নিয়ে যাচ্ছে। করোনাকালীন ভর্তি হয়েছিল, সেই সুবিধাটা আমরা তাদের মানে প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম, তাদের দিতে হচ্ছে। তা এই ধরনের অ্যাক্টিভিটিস করার দরকার নাই। নিজের কেরিয়ারের জন্য চেষ্টা করো, নিজের কেরিয়ার ডেভেলপমেন্টের জন্য এই পড়াশোনাটা খুবই দরকার, খুবই দরকার। প্রতিদিন 1-2টা করে বিষয় শেখো। আমরা যখন পড়াশোনা করছি, যখন টাঙ্গাইলে কিছু ছিল জেনারেল সাবজেক্ট, মাওলানা ভাসানীর লাইব্রেরিতে যাইতাম হচ্ছে টাঙ্গাইল সেন্ট্রাল লাইব্রেরিতে যাইতাম, টাঙ্গাইলের কলেজের লাইব্রেরিতে যে সেখান থেকে সাপোর্ট নিতাম, বইগুলি 3-4টা বই নিয়ে এসে ঢাকা এসে নীলক্ষেত থেকে বই কিনতাম। আমাদের পড়াশোনা ছিল এরকম কষ্টের। যারা যে 1-2 জন একটু বয়স্ক লোক আছে, তারা যারা একটু আগের পড়াশোনা করছে, তারা জানে বই থেকে নোট করাটা, কয়টা বই থেকে কিভাবে নিজে নিজে নোট করতে হয়েছে। আমরা সেইভাবে করছি। আর তোমার এখন কিছুই দরকার নাই। একটা জিনিস বুঝতেছো না, চ্যাটজিপিটিতে কপি করে দিয়ে বলা যে বাংলা করে দাও, সুন্দর বাংলা করে দেবে, তোমার বুঝাই দেবে যে এইভাবে না, আরও সুন্দর করে বুঝাই দাও, আরও সুন্দর করে, 1000 বার চাইলে 1000 রকম বুঝাই দিবে। আর আমরা ডিকশনারি, আমার এত মোটা ডিকশনারি ছিল, কম দামি কিনছিলাম তো নিউজ প্রিন্টের, বেশি মোটা হয়ে গেছিল। ঠিক আছে, এই ডিকশনারি মানে উল্টায় আমাদেরকে মানে বের করতে হয়েছে। তোমাদের এত সুন্দর মানে কি বলে সোর্স আছে, সাপোর্ট আছে, কিচ্ছু পড়ো না, শেখো জানো না। মানে অ্যালার্মিং বিষয়টা কি জানো? ঢাকা ইউনিভার্সিটিতে 90% স্টুডেন্ট, 85% স্টুডেন্ট ফেল করছে অ্যাডমিশন। হ্যাঁ স্যার, হ্যাঁ। তাহলে এই জিনিসগুলো মানে হতাশাজনক। একটু প্রতিদিন প্ল্যান করো। 6টা সাবজেক্ট এই সেমিস্টারে থাকলে, আমি এগুলো প্রত্যেক ক্লাসে বলতে অবস্থা খারাপ। একটু খরচ করো, 6টা সাবজেক্টের জন্য 6টা ফাইল রেডি করে ফেলো। টিচাররা যখন যে নোট দিচ্ছে, সেই নোটে এই ফাইল অনুযায়ী, সাবজেক্ট অনুযায়ী ফাইলগুলোতে সেগুলো রাখো। প্রতিদিন একটু পৃষ্ঠা উল্টাও, মোবাইলে তুমি টপিকটা নিয়ে একটু সার্চ করো, একটু দেখো। এটা স্টুডেন্ট লাইফ, এতটুকু করতেই হবে। মানে ভয়াবহ অবস্থা কিন্তু তোমাদের 16 ব্যাচ। আচ্ছা, আসি পড়াশোনায়। পলিমার, লাস্ট ক্লাসে পলিমার নিয়ে একটু আলোচনা করছিলাম, মনে আছে যারা ছিল? পলিমার
ইজ এ গ্রিক ওয়ার্ড। কোথা থেকে এই শব্দটা আসছে? গ্রিস থেকে, তাই না? আচ্ছা, এই ওয়ার্ডের মিনিং হচ্ছে, এটাকে যদি আমরা ভাঙি তাহলে এটা হচ্ছে তোমার পলি মিনস কি বলছিলাম, মেনি, তাই না? আর মার আসছে আর একটা গ্রিক ওয়ার্ড থেকে, সেটা হচ্ছে মেরোস। এটার মিনিং হচ্ছে তোমার পার্টস, বা বাংলায় বললে অংশ। তার অসংখ্য অংশ যখন একত্রিত হচ্ছে তখন কি তৈরি হচ্ছে? পলিমার হচ্ছে। পলিমার সায়েন্সের এই কোর্সটা কেন পড়তে যাচ্ছে এই বিষয়গুলো প্রথম ক্লাসে বলছিলাম, এগুলো নিয়ে আর সময় নষ্ট করতেছি না। আমরা সরাসরি আজকে টপিকস থেকেই যাব, কিন্তু পলিমার সায়েন্সের পলিমার বিষয়টা আগে আমাদের ভালো করে বুঝতে হবে। পলিমার সায়েন্স জিনিসটা কি, অথবা পলিমারটা কি? পলিমার হচ্ছে, পলিমার ইজ এ কম্পাউন্ড, কেমিক্যাল কম্পাউন্ড। পলিমার ইজ এ কেমিক্যাল কম্পাউন্ড। কথা বুঝতে পারছো? কম্পাউন্ডের বাংলা কি? কম্পাউন্ড যৌগ না, একটা যৌগ। কম্পাউন্ড হচ্ছে একটা যৌগ। আচ্ছা, তোমরা আরও এক্সাম্পল দেই, যেমন ইথিলিন, পলিথিলিনের নাম শুনছো? ইথিলিনের নাম শুনছো? ইথিলিন থেকে পলিথিলিন হয়, ইথিলিন থেকে পলিথিলিন হয়। পলিথিন ব্যাগ তোমরা তো মানে এখন না চাইলেও ইউজ করতে হয়। তাহলে ইথিলিনটা এক ধরনের কম্পাউন্ড, পলিথিলিন এক ধরনের কম্পাউন্ড, ইথিলিন এক ধরনের মলিকুল, মনোমার। এগুলোতে আসতেছি। তার মানে যখন দেখো পলিথিলিন তৈরি হচ্ছে কি দিয়ে? ইথিলিন থেকে কি হচ্ছে? পলিথিলিন হচ্ছে। তাহলে ইথিলিন যখন অসংখ্য ইথিলিন যখন কি হচ্ছে, এন সংখ্যক ইথিলিন যখন যুক্ত হচ্ছে তখন কি হচ্ছে? পলিথিলিন হচ্ছে। তাহলে পলিমার জিনিসটা বুঝছো? পলিমার ইজ এ লার্জ কম্পাউন্ড অথবা ম্যাক্রোমলিকুলস। মাইক্রো এবং ম্যাক্রো বিষয়টা বোঝো? হ্যাঁ, মাইক্রো কোনটা? ম্যাক্রো আরো ছোট। মাইক্রো হচ্ছে ছোট, ক্ষুদ্র, 10⁻⁶ পার্ট, মানে এত ছোট, 1-এর 10⁻⁶ পার্ট। আর হচ্ছে ম্যাক্রো হচ্ছে অনেক বড়, লার্জ। ম্যাক্রো হচ্ছে লার্জ। দ্য পলিমার ইজ এ লার্জ ম্যাক্রোমলিকুলস হুইচ ইজ ডিরাইভড ফ্রম দ্য, একটা লিখে দেই, দেখো বিষয়টা, পলিমার ইজ এ লার্জ ম্যাক্রোমলিকুল অথবা অনেক বড় একটা মলিকুল, কম্পাউন্ড। সাধারণত যখন আমরা কি করি, ধরো একটা পাত্রের মধ্যে
পাত্রের মধ্যে আমরা কি করলাম, এগুলো হচ্ছে এক একটা ইথিলিন মলিকুলের বাংলা জানি সবাই? হ্যাঁ, মলিকুলের বাংলা অণু। তাহলে এগুলো হচ্ছে, এটা একটা ইথিলিনের অণু না পরমাণু? এটা ইথিলিন অণু না, মলিকুল না? আচ্ছা, এইগুলো আছে কি এখানে এই পাত্রের মধ্যে কতগুলো আছে? ধরো n সংখ্যক আছে, আমরা জানি না প্রত্যেকটা কি আলাদা আলাদা প্রপার্টিস না, একটা আরেকটার সাথে কানেক্টেড হয়েছে, এখানে কানেক্টেড আছে। আচ্ছা, যখন এটা পলিমারাইজেশন রিয়াকশন হবে, তখন এটা কি হবে? পলিমার তৈরি করবে। কি তৈরি করবে? পলিমার। পলিমারের নাম কি? পলিথিলিন। আচ্ছা, তো যখন এটা মানে এই ছোট্ট ছোট্ট মলিকুল অথবা মনোমার পরস্পর যুক্ত হবে, এবার কানেক্টেড হবে, এটা নর্মালি কি হয়, এরকম চেন তৈরি করে, লম্বা চেন, লিনিয়ার চেন তৈরি করে। ধরলাম এভাবেই কানেক্টেড হলো, কানেক্টেড হয়ে তখন কি একটা কম্পাউন্ড হয়ে গেল না, বড় একটা কম্পাউন্ড হয়ে গেল না? আগে ছিল কি ছোট্ট ছোট্ট মলিকুল অথবা মনোমার, একটা সিঙ্গেল ইউনিট ছিল। এখন কি হয়েছে, এটা বিশাল একটা কম্পাউন্ড হয়ে গেছে না, সবগুলো একত্রিত হয়ে। এখন পলিমারের ডেফিনিশনে আমাদের অবশ্যই এটা অ্যাড করতে হবে যে স্মল মলিকুল দিয়ে পলিমার গঠিত হচ্ছে অথবা লার্জ মলিকুল গঠিত হচ্ছে, সেটার প্রপার্টিস ক্যারেক্টারিস্টিক্স ডিফারেন্স হবে, ডিফার ফ্রম দ্য polymer composed of many small molecule whose properties is different from that small molecules। মানে এমন এক কম্পাউন্ড তৈরি হচ্ছে, বিশাল কম্পাউন্ড, যেটার প্রপার্টিস স্মল মলিকুল থেকে ডিফারেন্ট। আমার কথা কি বোঝা যাচ্ছে? আচ্ছা, এখন ইথিলিনের যে প্রপার্টিস, ইথিলিন দিয়ে কি আমরা ব্যাগ বানাইতে পারি? মানে ইথিলিনটাকে ব্যাগ হিসেবে ইউজ করতে পারি? অথবা ওই যে বিভিন্ন ধরনের পলিথিলিন দিয়ে কী তৈরি করে, বিভিন্ন কিছু, ওই যে র্যাপিং ব্যাগ, তারপর হচ্ছে অনেক কিছুই তৈরি করা যায় পলিথিলিন দিয়ে, তাই না? বিভিন্ন ধরনের ওই যে খেলনা টেলনা এগুলো তৈরি করা যায়। তাহলে বিষয়টা হচ্ছে এই ইথিলিন মলিকুল দিয়ে তো আমরা এমন কিছু তৈরি করা পসিবল না। ইথিলিনের তাহলে এক ধরনের প্রপার্টিস আছে, আর যখন এটা পলিথিলিন হয়ে যাচ্ছে, কানেক্টেড হয়ে বিশাল মলিকুল হচ্ছে, তখন তার প্রপার্টিস ডিফারেন্ট হয়ে যাচ্ছে, তার ইউজ অ্যাপ্লিকেশন ডিফারেন্ট হয়ে যাচ্ছে। সেটা দিয়ে আমরা বিভিন্ন ধরনের ব্যাগ তৈরি করতে পারতেছি, টয়েস এগুলো তৈরি করতে পারতেছি। পাশাপাশি তো ফাইবারও হচ্ছে, টেক্সটাইল ফাইবার হচ্ছে না? আমার কথা কি ক্লিয়ার? তাহলে পলিমারের ডেফিনেশনও বলতেছি, যখন অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস পরস্পর কানেক্টেড হবে, বিশাল একটা মলিকুল তৈরি করবে, এবং যে মলিকুলের প্রপার্টিসটা ওই স্মল মলিকুল থেকে ডিফারেন্স হবে, ওই ধরনের প্রোডাক্টকে অথবা কম্পাউন্ডকে আমরা বলতেছি পলিমার। ক্লিয়ার? পলিমার। আরেকটা টার্ম হচ্ছে মনোমার। মনোমার আমার লেখা কি পিছন থেকে দেখা যায়? মনো মানে কি? মনো মানে এক, সিঙ্গেল। মনো মানে এক, সিঙ্গেল। মার অংশ, ওই মেরুজ থেকে আসছে, তাই না? তাহলে মনোমার মানে একটা অংশ, একটা সিঙ্গেল অংশ, একটা সিঙ্গেল কম্পাউন্ড অথবা একটা ইউনিট। তাহলে এর সিম্বল এখান থেকেই বোঝা যাচ্ছে।
পলিমার হতে গেলে অসংখ্য ইউনিট যুক্ত হতে হয়, পলিমার হতে হলে অসংখ্য ইউনিট যুক্ত হয়ে একটা কম্পাউন্ড হতে হয়। আর মনোমার মানে কি? একটা সিঙ্গেল ইউনিটকে আমরা বলতেছি কি? মনোমার। তাহলে ইথিলিনের একটা অণু কি পলিমার না মনোমার? আর ইথিলিনের যদি 5000 ইউনিট মলিকুল একত্রিত হয় তাহলে সেটা মনোমার না পলিমার? আমার কথা বুঝতে পারতেছ? ইথিলিনের একটা অণু মলিকুল মনোমার, আর যদি 5-10 হাজার যুক্ত হয় সেটা পলিমার। তাহলে মনোমারের ডেফিনেশন কি লেখা যায়? স্প্রিং 24 এগুলো কোনো কোর্সই করেনি, এগুলো একটা দিয়ে দিই মায়াটাকে। আর কিছু এখানে 8 ক্রেডিটের মতো পাইছি, যেগুলো মিড ফ্যান আর কিছু দেয় না। স্প্রিং 24 সব কোর্সগুলোই করেনি, এটা দিয়ে অফারের মধ্যে আছে সমস্যা দিয়ে দাও, ধরে দিতে দিয়ে ঠিক আছে। আচ্ছা, তাহলে হচ্ছে ইজ এ স্মল অ্যাটম আর মলিকুলস হুইচ ক্যান বি অ্যাডেড ইচ আদার টু ফর্ম পলিমার। তাহলে মনোমার ইজ এ ওয়ান কাইন্ড অফ স্মল অ্যাটম অর মলিকুল। মনোমার হচ্ছে একটা ছোট্ট অ্যাটমও হতে পারে অথবা একটা অণুও হতে পারে, যেগুলি ক্যান বি অ্যাডেড, মানে একে অপরের সাথে যুক্ত হয়ে কী তৈরি করতে পারে? পলিমার তৈরি করতে পারে। মনোমার ছাড়া পলিমার তৈরি করা সম্ভব? সম্ভব? একটা সিঙ্গেল অণু অথবা অ্যাটম ছাড়া মনোমার পলিমার গঠন করা সম্ভব না। তাহলে মনোমারের ধারণা কি ক্লিয়ার? যেমন হচ্ছে গ্লুকোজের স্ট্রাকচার কত? স্ট্রাকচার কি? C6H12O6। এটা একটা অণু না? এটা কি? একটা মলিকুল। এটাকে আমরা কি বলতেছি? মনোমার। আচ্ছা, যখন আমরা কটন, একটা ছোট্ট কটন ফাইবার দেখি, সেখানে কি হয়? এইরকম হচ্ছে n সংখ্যক গ্লুকোজিক ইউনিট রিপিট হয়। সেটা হচ্ছে কত? মোর দেন 5000 হয়। তার মানে এখানে 5000 গ্লুকোজিক মনোমার যদি পরস্পর যুক্ত হয় তাহলে এরকম ছোট্ট একটা ফাইবার হয়। বলছিলাম, মনে আছে? এইরকম 5000 গ্লুকোজিক ইউনিট পরস্পর যখন যুক্ত হয়েছে তখন এই ছোট্ট ফাইবারটা তৈরি হয়েছে। এখন বিষয়টা হচ্ছে এই যে এটা হচ্ছে মনোমার, আর এখন এখানে যেটা তৈরি হয়েছে এটা হচ্ছে কি? পলিমার। ক্লিয়ার? মনোমার পলিমারের বিষয়টা ক্লিয়ার? যেমন হচ্ছে এটা কিসের সংকেত? পানির সংকেত। তো পানির একটা অণু না? আচ্ছা, একটা সিঙ্গেল অণু থেকে পানি হয়? এরকম লাখ লাখ, থাউজেন্ড, হাজার হাজার, কোটি কোটি অণু একত্রিত হয়ে সেটা পানির একটা আকার আমরা দেখতে পারি, তাই না? তাহলে মনোমার পলিমারের বেসিক ধারণা কি হয়েছে? বোঝা যাবে? কেউ যদি জিজ্ঞেস করে মনোমার কি, বলতে পারবা বাংলায়? মনোমার কি? মনোমার ইজ এ স্মল অ্যাটম আর মলিকুল, একটা সিঙ্গেল অ্যাটম আর মলিকুল, যেটাকে আমরা মনোমার বলি। এবং মনো মানে এক, মার মানে পার্ট, একটা অংশ, এবং এইগুলো পরস্পর অনেকগুলো যুক্ত হয়ে পলিমার তৈরি করে। এতটুকু কথা এই পিছনে বুঝতেছো তুমি? কিছুই বোঝো না, শোনোইনি। তুমি সামনে চলে আসো। মানে একটা ক্লাসে যদি, মানে এই কথাগুলো যদি আমি ক্লাস 2-3 বাচ্চাকেও বোঝাই, খুব সুন্দর করে বুঝবে। হ্যাঁ, এগুলো 9-10 পড়া। তোমাদের আমি পড়াচ্ছি যে কথাগুলো বলতেছি এতবার, সেটা 9-10 পড়া আছে। দেখো, আমি কেমিস্ট্রি পড়াইছি তাদের।
ফর এক্সাম্পল দিয়েছে সেলুলোজের, সেলুলোজ তো একটা কটন ফাইবার, ধরেন একটা কটন ফাইবার সেলুলোজ, সেলুলোজ হচ্ছে সেলুলোজের রিপিটিং ইউনিট হয় মোর দেন 5000 একটা ফাইবারে। রিপিটিং ইউনিট কোনটা? রিপিটিং ইউনিট, রিপিট মানে বারবার একই জিনিস যুক্ত হচ্ছে। পলিমার মানে কি? ছোট ছোট জিনিস যুক্ত হওয়া। ছোট ছোট জিনিসকে কি বলতেছি? মনোমার। ছোট ছোট জিনিস সিঙ্গেল ইউনিটকে বলতেছে কি? মনোমার। আর সেগুলো যখন অনেকগুলো যুক্ত হয়ে যাচ্ছে, নতুন প্রোডাক্ট তৈরি হচ্ছে, সেটাকে বলতেছে কি? পলিমার। ক্লিয়ার? এবং সেলুলোজের ক্ষেত্রে কটন ফাইবার অথবা সেলুলোজিক ফাইবারের ক্ষেত্রে মোর দেন 5000 এই সিঙ্গেল ইউনিট অথবা মনোমার যুক্ত হয়। গ্লুকোজের অণু। এখন আসে অলিগোমার। অলিগোমার কি বললাম? অলিগোমার। অলিগোমার, ঠিক আছে? অলিগোমার জিনিসটা হচ্ছে পলিমার মনোমার থেকে একটু ডিফারেন্ট। একটু তুমি শুনতেছো? তোমার সামনে শুনতেছো? নাম কি তোমার? কোন ব্যাস? 11। চেনো আমারে? নাম কি আমার? বাহ, ধন্যবাদ পেয়ে গেলা। বসো। না, অনেকেই চেনে না। আমার কাছে এসে আমার খুঁজে খায়রুল স্যার কোথায় বসে, আসেই না। আসো, কয়দিন আসো ক্যাম্পাস? আসা হয় না। আচ্ছা, অলিগোমার এটা হচ্ছে একটু ডিফারেন্ট। বিষয়টা হচ্ছে তোমার যখন এই যে মনোমারগুলো পরস্পর যুক্ত হয়ে পলিমার হচ্ছে, সেই কতগুলি সংখ্যা যুক্ত হবে তার উপর ডিপেন্ড করে ওই কম্পাউন্ডের ওই পলিমারের প্রপার্টিস ডিপেন্ড করে। যদি এমন হয় যে গ্লুকোজের ইউনিট 10টা যুক্ত হতো, ধরো 5 থেকে 10টা যুক্ত হতো, তাহলে ওই প্রোডাক্টে যে ধরনের স্ট্রেংথ, ইলাস্টিসিটি, ফ্লেক্সিবিলিটি যেরকম হওয়ার হতো, যদি 5000 যুক্ত হতো তাহলে তার ইলাস্টিসিটি, স্ট্রেংথ, ফ্লেক্সিবিলিটি ডিফারেন্ট হতো। কারণটা বুঝতে পারছো? 10টা মলিকুল, ধরো গ্লুকোজের 10টা মলিকুল পরস্পর যুক্ত হয়েছে, তাহলে ওই যে প্রোডাক্টটা তৈরি হলো সেই প্রোডাক্টের স্ট্রেংথ যেমন হবে, যদি 5000 যুক্ত হয় তার স্ট্রেংথ সেম হবে, তার প্রপার্টিসকে সেম হবে। আচ্ছা, সেটা যদি না হয়, কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ম্যাটেরিয়ালের ক্ষেত্রে অলিগোমারিক ম্যাটেরিয়াল তাদের বলা হয় এবং সেই ধরনের ম্যাটেরিয়াল তৈরি করা হয়। কিছু ম্যাটেরিয়াল আছে না একদম পানিও না, আবার খুব বেশি লিকুইডও না, পেস্টের মতো অনেকটা ভিসকাস টাইপের, মানে একটু ফ্লেক্সিবল, সফট, রাবার টাইপের অনেকটা। তো সেই ধরনের ম্যাটেরিয়াল পৃথিবীতে এক্সিস্ট করে না? তো সেই ধরনের প্রোডাক্টকে আমরা বলতেছি অলিগোমারিক। এবং এই জায়গাগুলোতে এই যে মনোমারগুলো যুক্ত হয় অথবা নাম্বার অফ রিপিটিং ইউনিট থাকে হচ্ছে 2 থেকে 10টা। একটার বেশি পলিমার হতে হলে একটার বেশি হতে হবে, পলিমার হতে হলে একটার বেশি মলিকুল যুক্ত হতে হবে। আমার কথা কি বুঝতে পারছো? মানে সরি, ওই অলিগোমার হতে হলে একটার বেশি, একটা বেশি না হলে সেটা তো মনোমার, একটা হলে তো মনোমার, একটার অধিক হলে সেটা অলিগোমার। কিন্তু সেটা যদি আবার 10-এর নিচে থাকে, ধরো এখানে আমি একটা এক্সাম্পল দিলাম, এরকম স্টাইরিনে দেই, তোমার হচ্ছে এটা হচ্ছে স্টাইরিন। এগুলো একটু প্র্যাকটিস করবা আর হচ্ছে গুগলে চ্যাটজিপিটিতে বাংলায় লিখবা,
বাংলায় লেখে। সবাই চ্যাট জিপিটি ইউজ করতে পারো? আছে চ্যাট জিপিটি আছে? অনলাইনে যেহেতু পরীক্ষা দাও চ্যাট জিপিটি থাকার কথা। সব কপি পেস্ট একই লাইন। হ্যাঁ হ্যাঁ, মানে যখন যে টপিকটা না বুঝো, ইংলিশ পড়তেছো বুঝতেছো না, সেখানে যে সুন্দর করে বাংলায় লিখবা যে এটা কি। তো বাংলা তো বারবার পড়লে তো বুঝতে পারবা। তারপরে যদি না পড়ো, আরেকটা ওয়ে হচ্ছে ওইটা সুন্দর করে ইউটিউবে যাবা, ইউটিউবে যেয়ে ওই টপিকের উপরে যে লিখবা, চলে আসবে, একটা ভিডিও দেখলাম, ঠিক আছে? ইউটিউবে যে কী দেখো তোমরা সেটা তো বুঝি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে তোমার কি, এটা একটা স্টাইরিন। এটা এভাবে লেখে CH2CH6H5 এভাবে লেখে। যাই হোক, এটা অ্যাকচুয়াল স্ট্রাকচার। এটা হচ্ছে এইটুকু হচ্ছে বেনজিনের। হ্যাঁ, বেনজিনের স্ট্রাকচার কি C6H6, তাই না? এই যে এখানে একটা বন্ড আছে, তো একটা হাইড্রোজেন এখানে কানেক্টেড হয়ে গেছে। হ্যাঁ, এটা যদি তুমি এভাবে না লেখো তাহলে এই যে এরকম লিখতে পারো, এই যে বন্ডের কারণ। আচ্ছা, তাহলে হচ্ছে তোমার এটা হচ্ছে স্টাইরিন। স্টাইরিন যদি তোমার 7-8টা যুক্ত হয়, মানে 10-এর নিচে যুক্ত হয়, এইরকম, এটা একটি স্টাইরিনের একটা মনোমার না? স্টাইরিনের একটা মনোমার অথবা একটা মলিকুল, ঠিক আছে? কথা হয় না? এইগুলো যদি ধরো কয়টা যুক্ত হয়েছে, ধরো 10-এর নিচে হবে, ধরো তুমি 7টা দাও, তাহলে এটা যখন পলিমারাইজেশন রিয়াকশন যাবে, তুমি একটা পাত্রের মধ্যে এটা নিয়েছো, ধরো 7-8টা 10টা নিয়েছো, 10টার মধ্যে তোমার কি হয়েছে, 7টা রিয়াকশন হয়ে গেছে। 100% তো রিয়াকশনে যায় না। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে তুমি এটা কি লিখবা, পলিমারাইজেশন যখন হবে CH2CH, আচ্ছা 7টা যুক্ত হয়েছে, তখন এই যে পলিমারটা তৈরি হয়েছে, এক ধরনের প্রোডাক্ট তৈরি হয়েছে, এই প্রোডাক্টটাকে আমরা বলতেছি অলিগোমারিক কম্পাউন্ড অথবা অলিগোমার। কথা কি বুঝতে পারছো? একটা পাত্রের মধ্যে তুমি স্টাইরিন নিয়েছো, স্টাইরিন কয়টা নিয়েছো, ধরো অল্প কিছু স্টাইরিন নিয়েছো, এর মধ্যে যে রিয়াকশন, যখন এটা রিয়াকশনে গেছে, সেই ধরনের তুমি টেম্পারেচার, প্রেশার, যত ধরনের অ্যাসিস্ট্যান্ট লাগে তুমি দিয়েছো, দেওয়ার পরে সেখানে কি হয়েছে, 7টা যুক্ত হয়েছে, তখন সেই কম্পাউন্ডটা হয়েছে তোমার অলিগোমারিক। এটার নাম দিচ্ছি আমরা অলিগোমারিক স্টাইরিন। আচ্ছা, 7টা 8টা 9টা হতে পারে, 5টা 6টা 7টা 8টা হতে পারে, 10-এর নিচে থাকতে হবে। যখন এই যে রিপিটিং ইউনিট অথবা মনোমার, এখানে একই জিনিস না, এর অন্য কোনো জিনিস আছে, এই পাত্রের মধ্যে শুধু আমি স্টাইরিন দিছি না, সেই স্টাইরিনই কয়টা যুক্ত হয়েছে পরস্পর, 7টা। ওই যে এখানে আর একটু ভালোভাবে দেওয়া যায়, আর একটু দেখায় দিই। পরপর একই জিনিস বারবার রিপিট হচ্ছে না, এই জন্য আমরা রিপিটিং ইউনিট বলতেছি। এখানে কয়টা যুক্ত হয়েছে, এইভাবে 7টা। আচ্ছা, যেহেতু অলিগোমারের ডেফিনেশনে আমরা বলছিলাম 2 থেকে 10টা মলিকুল অথবা মনোমার যদি যুক্ত হয়, ওই প্রোডাক্টটার নাম হয় তখন অলিগোমার। আচ্ছা, এখন এখানে কয়টা যুক্ত হলো, 7টা। এই ধরনের প্রোডাক্টের নাম দিচ্ছি আমরা অলিগোমার, এবং এখানে যে একটা এক্সাম্পল দিচ্ছি সেটার নাম আমরা বলতেছি অলিগোমারিক স্টাইরিন, যেহেতু স্টাইরিন মনোমার হিসেবে নিয়েছি। এখন এই অলিগোমারের যদি প্রপার্টিসটা আমরা দেখি, তাহলে দেখব কি, এগুলি সফট হয়, ফ্লেক্সিবল হয়, স্ট্রেংথ কম থাকে। কথা কি বুঝতে পারছো? হ্যাঁ, বুঝেনি? পলিস্টাইরিন, অলিগোমারিক পলিস্টাইরিন, এই যে অলিগোমারিক
এটা অলিগোমারিক স্টাইরিন না অলিগোমারিক পলিস্টাইরিন? পলি, সেখানে তো পলিমারের মতোই চলে যায়। পলি মানে কি একটা সংখ্যা বাড়ছে না, এখানে পলি অসংখ্য। এটা হ্যাঁ, এটা তো চলমান। যদি আমি 10টার বেশি তাকে এক হতে না দেই তখন সেটা অলিগোমার, 10টার বেশি চলে গেলে সেটা পলিমার। ক্লিয়ার? সেটা 2 থেকে 10-এর মধ্যে যদি ওই মনোমারগুলো অতগুলো সংখ্যা যুক্ত হয় তাহলে সেটা অলিগোমার, কারণ এটার স্পেসিফিক কিছু প্রপার্টিস আছে। এরা সফট হয়, ভিসকাস, অনেকটা যে আঠালো টাইপের হয়, লিকুইড ভিসকাস লিকুইড হয়, এবং ট্রান্সপারেন্ট হয়, এবং ফ্লেক্সিবল হয়, লো স্ট্রেংথ হয়। হ্যাঁ, হ্যাঁ, এরকম বহুত প্রোডাক্ট আছে এরকম, এবং এভাবেও তৈরি করে অনেক সময় অনেক ধরনের বিভিন্ন রেজিন আছে না, ঠিক আছে, অ্যাডহেসিভ ভিসকাস লিকুইড। বাচ্চারা কোনটা নিয়ে খেলা করে? জেলি, যে হ্যাঁ, অনেকটা এরকম। এই এক ধরনের মানে ভেহিকেলের ব্যবহার করে গাম আছে পজিটিভ নেগেটিভ, হ্যাঁ, একসাথে করে তারপরে আবার গামটা ফর্মেশন করে। আচ্ছা, কি বলে মানে অলিগোমারের সব মানে ভিসকাস, অ্যাডহেসিভ, লিকুইড, ট্রান্সপারেন্ট এরকমগুলো সবই এই প্রোডাক্ট, এই টাইপের। আচ্ছা, অলিগোমার ক্লিয়ার? আচ্ছা, পলিস্টাইরিন দিয়ে অনেক হ্যাভি মেটাল তৈরি করা হয়, অনেক স্ট্রেংথের ম্যাটেরিয়াল তৈরি করা হয়। তার মানে কি পলিস্টাইরিন কি এত সফট? পলিস্টাইরিন এত সফট না। যখন হচ্ছে এই যে এখানে তুমি অসংখ্য দিয়েছো, এখানে যদি n সংখ্যক হয়তো 5-10 হাজার যুক্ত হয়ে যেত, তখন কিন্তু এটা আর অলিগোমারিক থাকতো না, তখন কি হয়তো পলিস্টাইরিন হয়ে যেত। পলিস্টাইরিন নাম হতো পলিস্টাইরিনের পলিমার। কথা কি বুঝতে পারছো? যদি সেটা সংখ্যা অনেক বেশি হয়ে যেত। আর হাজিরা পরে দাও, আর একটু পড়ো, এত মানে যে হ্যাঁ, পড়াশোনা তো কিছুই করো না। তাহলে পলিমার কি, মনোমার কি, অলিগোমার কি আমরা বুঝলাম। এখন যেটা আছে ক্লাসিফিকেশন অফ পলিমার, হাউ মেনি টাইপস অফ পলিমার উই ক্যান ফাউন্ড ইন দ্য আর্থ। আমরা এভাবে বলতে পারি, যদি জেনারেল সেন্সে আমরা বলি পলিমার উই ক্যান ক্লাসিফাই as 2 types like as natural polymer and synthetic polymer, তাই না? ন্যাচারাল অর অ্যান্ড সিনথেটিক অথবা ম্যানমেড পলিমার বলতে পারি। তাহলে প্রথম ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু দ্য সোর্সেস হতে পারে। এক হচ্ছে ন্যাচারাল পলিমার, আরেকটা হচ্ছে সিনথেটিক পলিমার। দেখো, ন্যাচারাল পলিমার গ্লুকোজের আমরা ডেফিনেশন দিলাম না, সেলুলোজের ডেফিনেশন দিছিলাম যে 5000 গ্লুকোজিক ইউনিট যুক্ত হয় মোর দেন, দিছিলাম। আচ্ছা, সেটা হচ্ছে ন্যাচারাল পলিমার। ন্যাচারাল পলিমারের আইসোলেটেড অর ডিরাইভড ফ্রম দ্য ন্যাচারাল সোর্সেস। ফর এক্সাম্পল কি, কটন, জুট, উল, সিল্ক, এগুলো হচ্ছে ন্যাচারাল পলিমার।
আর সিনথেটিক পলিমারগুলো হচ্ছে তোমার পলিমার সিনথেসাইজড ফ্রম দ্য ল্যাবরেটরি সিনথেসাইজড। হ্যাঁ, আর যেগুলো হচ্ছে লো মলিকুলার ওয়েট কম্পাউন্ড, বিভিন্ন ধরনের সিনথেটিক সোর্সেস। সিবিসি তোমার না, সিবিসি মানে কি, চিপ ভ্যালু অফ কটন, ওটা কি তোমার বলে পলিমার সোর্স বলে। এটা তোমার হচ্ছে পলিস্টার, নাইলন, অ্যাক্রাইলিক, হ্যাঁ এগুলো হচ্ছে তোমার পলিমার, কিন্তু বিভিন্ন সোর্স থেকে, যেমন হচ্ছে তোমার ইথিলিন, তারপরে পলিভিনাইল ক্লোরাইড, ভিনাইল ক্লোরাইড, তারপরে হচ্ছে তোমার ভিনাইল অ্যাসিটেট, এগুলো হচ্ছে তোমার সিনথেটিক র মেটেরিয়ালস, যেগুলো হচ্ছে তোমার পলিমার তৈরি করে। যেমন ভিনাইল অ্যাসিটেট থেকে পিভিএসি, তারপরে ভিনাইল অ্যালকোহল থেকে পিভিএ, পলিভিনাইল অ্যালকোহল তৈরি করা হয়। তারপরে ভিনাইল ক্লোরাইড থেকে পিভিসি, পলিভিনাইল ক্লোরাইড তৈরি করা হয়। এরপর হচ্ছে তোমার অ্যামাইড, পলিঅ্যামাইড, যেটা ওই নাইলন এই ধরনের ফাইবার তৈরি করা হয়। এস্টার, এস্টার হচ্ছে র মেটেরিয়াল অফ পলিএস্টারের। এরপর আসো অর্গানিক অ্যান্ড ইনঅর্গানিক পলিমার। অর্গানিক ইনঅর্গানিকের বাংলা কি? অর্গানিক কি? হ্যাঁ, অর্গানিক প্রাকৃতিক। ভাই রে, তোমরা এসএসসি কেমনে পাস করলা, তোমরা ডিপ্লোমা কেমনে পাস করলা? অর্গানিক জিনিসটা কি? অর্গানিক, হ্যাঁ ইনঅর্গানিক জৈব, অর্গানিক হচ্ছে জৈব, আর ইনঅর্গানিক অজৈব। তোমরা বোঝো যে তোমাদের অবস্থাটা কি, বোঝো? ভয়াবহ অবস্থা না? কি বুঝতেছো যে নিজের সমস্যাটা বুঝতেছো? লজ্জা পাওয়ার কিছু নেই। লজ্জা যদি পাইতা, অবশ্য লজ্জা মনে হয় কম তোমাদের, লজ্জা পাইলে শিখতাম। বুঝতে পারছো? আচ্ছা, অর্গানিক হচ্ছে অর্গানিক ম্যাটেরিয়াল, ওই ধরনের ম্যাটেরিয়াল যার হচ্ছে মলিকুলার মেইন চেন, পলিমার মেইন চেন ব্যাকবোনে কার্বন কার্বন চেন থাকে। বুঝতে পারছো? কার্বন চেন থাকে, মেইন চেন ব্যাকবোনটা কার্বন দ্বারা তৈরি। আর ইনঅর্গানিক হচ্ছে কার্বন ছাড়া আদার্স থাকে, অ্যাটম থাকে, যেমন হচ্ছে সিলিকন হতে পারে। ঠিক আছে, একটা এক্সাম্পল দিয়ে দিই। ইথিলিন, ইথিলিনের স্ট্রাকচার কি? আমরা এই এক্সাম্পলটা বেশি দেব। ইথিলিনকে আমরা এইভাবে লিখতে পারি, একটু মনোযোগ দিয়ে দেখো। কার্বন কয়টা এখানে? কার্বন কার্বন বন্ড হয়েছে না, ডাবল বন্ড হয়েছে, তাই না? এটা যখন পলিমারাইজেশনে যাবে তখন কি হবে? অসংখ্য যখন যুক্ত হবে, ধরো এখানে আমরা 4টা যুক্ত করছি, এখানে কয়টা মলিকুল মনোমার? ইথিলিনে কয়টা মনোমার এখানে? হ্যাঁ, ইথিলিনের অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, এই জিনিসগুলোর নাম শুনছো কখনো? অ্যালকিন, অ্যালকেন, অ্যালকেন, অ্যালকাইন, তাই না? এই জিনিসগুলোর নাম শুনছো? না হলে একটু পড়তে হবে, যদি ভুলে যাও পড়তে হবে, পড়তে হবে। একটু সার্চ দিলেই বাংলায় চলে আসবে। মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপটেন,
ননেন, তারপরে ডেকেন। জিনিসগুলো একটু পড়তে হবে। একটা করে চলে গেলে, হাইড্রোজেন চলে গেলে তখন কি হয়? অ্যালকেন থেকে অ্যালকিন হয়, অ্যালকাইন হয়। কিভাবে হয়? খুবই সিম্পল জিনিস, একটু বাংলা পড়লে বুঝতে পারবা। আচ্ছা, এটা হচ্ছে ইথাইলিন অথবা ইথিলিনের মনোমার। এখানে কয়টা আছে মনোমার? একটা মনোমার, তাই না? আচ্ছা, এখানে কয়টা মনোমার লিখছি আমি? হ্যাঁ, ইথিলিনের একটা মনোমারে দুইটা কার্বন থাকে, কার্বন কার্বন ডাবল বন্ড, দুইটা অ্যাটাচ থাকে। আচ্ছা, এখানে কয়টা মনোমার লিখছি? কয়টা মনোমার যুক্ত হয়েছে এখানে? কয় চারটা? এটা কিসের স্ট্রাকচার? কিসের সংকেত এটা? ইথিলিনের। এটা কিসের সংকেত? ইথিলিনের। ইথিলিনের একটা মনোমার বলছে। মনোমার জিনিসটা কি ক্লিয়ার হয়েছে? পিটানো দরকার। তো মনোমার কি একটা মলিকুল না? গাঁথাগুলো এক একটা। তো এখানে কয়টা মনোমার যুক্ত হয়েছে? এখানে কয়টা মনোমার যুক্ত হয়েছে? মানে সিরিয়াসলি প্রাইমারি লেভেলের নলেজও তোমাদের নেই। এখানে একটা মনোমার হলে এখানে কয়টা মনোমার যুক্ত হয়েছে? হ্যাঁ, দুইটা না? আচ্ছা, এই যে যে জিনিসটা বোঝাইতে চাইছিলাম, কার্বনগুলি কোথায় আছে? মেন চেন ব্যাকবোন না, যে মেরুদণ্ডটা, তো মেন চেনের যে ব্যাকবোন মেরুদণ্ড, সেটা কি কোন অ্যাটম আছে? কার্বন আছে, তাই না? এই ধরনের যত ধরনের কম্পাউন্ড অথবা মলিকুল অথবা পলিমার আছে, ম্যাটেরিয়াল আছে, যার মেন চেনে এরকম কার্বন 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 অ্যাটমগুলো থাকে, ওই ধরনের কম্পাউন্ডকে, পলিমারকে আমরা বলি অর্গানিক। মনে থাকবে? ইনঅর্গানিকের ক্ষেত্রে আদার্স থাকবে। জাস্ট এই জায়গায় এই পলিমার চেনে, চেন তো বোঝো, চেন পলিমার চেন। চেন মানে কি? শিকল। শিকল জিনিসটা কেমন হয়? একই জিনিস একটার সাথে আর একটা যুক্ত হয়ে লম্বা, ভয়াবহ অবস্থা। এইরকম একটা প্রোডাক্ট যদি হয়, এর মেইন চেন, যে শিকড়টা, যে মেইন ব্যাকবোনটা, সেখানে কি কোনো কার্বন আছে? তাহলে এগুলোকে আমরা ইনঅর্গানিক বলবো, অজৈব বলবো। ঠিক আছে? এই ভিডিওগুলো যদি বাইরের মানুষ দেখে যে আমি ইউনিভার্সিটিতে এগুলো পড়াচ্ছি, লজ্জাজনক। হ্যাঁ, এই টপিক পরে শেষ করে দেব। কি লিখলাম বলো, সবাই পড়ো। থার্মো আর থার্মো সেটিং। থার্ম মানে কি? থার্মো মানে কি? থার্মোমিটারের কাজ কি? নাম শুনছো থার্মোমিটার? হ্যাঁ, থার্ম মানে লজ্জা নাই তোমাদের? এই যে বয়স্ক লোকের কাছ থেকে তো শেখা উচিত। জি, থার্মো মানে, থার্ম মানে তাপীয়। আচ্ছা, থার্মোপ্লাস্টিক, থার্মো সেটিং। প্লাস্টিক জিনিসটা কেমন একটু তোমরা একটু চিন্তা করো তো। প্লাস্টিক
প্লাস্টিক কি টানলে প্রসারিত হয়? মানে তাপ দিলে সেটা গলে যায়, তাই না? আবার তাপ সরাই নিলে শক্ত হয়ে যায় না? আগের জায়গায় ফিরে আসে না, মানে যে অবস্থায় থাকে ওই অবস্থায় শক্ত ফিরে আসে না। তাপ দিলাম গলে গেল, তাপ সরাই নিলে শক্ত হয়ে গেল। ডাইমেনশন কেমন ছিল ওটা ফ্যাক্ট না, সেটা এটা তাপ দিলাম আবার এরকমই মার্কার হয়ে ফিরে আসবে তা তো না। তাপ দিলাম গলে গেলে আবার সেটা তাপ সরাই নিলাম শক্ত হয়ে গেল। আচ্ছা, ডিম ডিম তাপ দিলে কি হয়? সিদ্ধ শক্ত হয়ে যায় না ভিতরে? আগে তো নরম থাকে, ভিসকাস লিকুইড থাকে না, অ্যাডহেসিভ লিকুইড থাকে। তাপ দিলে শক্ত হয়ে যায়, আরও তাপ দিলে এটাকে তুমি তাপ দিলা গলে গেল, তাপ সরাই নিলা শক্ত হয়ে গেল, সেই শক্তকে আবার তাপ দিলা গলবে। ডিম তাপ দিলা শক্ত হয়ে গেল, তাপ সরাই নিলা শক্তই থাকলো, আবার তাপ দিলে বলবে না? বলবে? বলবে না। দুইটা এক্সাম্পল এখান থেকে বুঝে নাও। থার্মোপ্লাস্টিক is such kind of material when we apply temperature heat it will be soften, after heat release it will be harden. That type of material is called thermoplastic material. এই যে আমার হাতে যেটা, এই যে তোমাদের হাতে যে কলম, তাপ দাও গলে যাবে, সরাই নাও আবার শক্ত হয়ে যাবে, আবার তাপ দিলে আবার গলবে। এই ধরনের ম্যাটেরিয়ালটাকে আমরা বলতেছি থার্মোপ্লাস্টিক পলিমার, তাই না? যেমন হচ্ছে পলিথিলিন, পলিস্টাইরিন। আচ্ছা, যেমন হচ্ছে এক্সাম্পল এখানে দেওয়া আছে, নাইলন আছে, পিভিসি আছে, পলিথিলিন আছে, এগুলো হচ্ছে তোমার থার্মোপ্লাস্টিক। আর থার্মোসেটিং এটা হচ্ছে, দেখো ডিমটা লিকুইডটাকে তাপ দেওয়ার কারণে সেটা সলিড হয়ে যাচ্ছে। ডিমটা ভিসকাস লিকুইড না, অ্যাডহেসিভ আঠালো লিকুইড, তাই তো? এটা তাপ দেওয়ার কারণে এটা কী হচ্ছে? সলিড হয়ে যাচ্ছে, হার্ড হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে এখানে মলিকুলার ওরিয়েন্টেশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তার মলিকুলার যে স্ট্রাকচারটা সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে পার্মানেন্টলি সেট হয়ে যাচ্ছে। কথা কি বুঝতে পারছো? পার্মানেন্টলি তার মলিকুলার ওরিয়েন্টেশন সেট হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে সেট হয়ে যাচ্ছে। সে লিকুইড থেকে সে সলিড হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে, সেট হয়ে যাচ্ছে। কিসের মাধ্যমে? তাপের মাধ্যমে না? তাপের মাধ্যমে। এই জন্য এটাকে বলতেছে থার্মোসেটিং, থার্মোসেট। কথা কি বুঝতে পারছো? জাস্ট হচ্ছে তার মলিকুলার যে স্ট্রাকচার আছে না, কেমিক্যাল স্ট্রাকচার, রাসায়নিক যে গঠনটা, সেটা তাপের মাধ্যমে চেঞ্জ হয়ে নতুন একটা স্ট্রাকচারে সেট হয়ে যাচ্ছে, ফিক্স হয়ে যাচ্ছে। এই ধরনের পলিমারটাকে আমরা বলতেছি থার্মোসেট পলিমার। বোঝা নেই? আচ্ছা, ফর এক্সাম্পল এটা আমরা বলতে পারি বিভিন্ন ধরনের ইলাস্টোমার, ফাইবার, তারপরে আচ্ছা, এটার এক্সাম্পল দেওয়া নেই। এটা হচ্ছে তোমার হতে পারে যেমন থার্মোসেটিং পলিমারের মধ্যে বিভিন্ন ধরনের থার্মোসেট রেজিন আছে। এটা এখানে দেওয়া নেই, তোমরা একটু দেখে নিও আর কি, আমার এই মতো মনেও নেই। হ্যাঁ, ডিম না, ডিমটা আমি এক্সাম্পল দিচ্ছি, আমার টেক্সটাইলেরগুলো দিতে চাচ্ছিলাম, সেগুলো নাই এখানে। এরপর দেখো প্লাস্টিক আছে, ইলাস্টোমার আছে, ফাইবার আছে, লিকুইড রেজিন। জাস্ট 4টা জিনিস আমি 1 মিনিটে বলে দেব। এগুলো হচ্ছে প্লাস্টিক। প্লাস্টিক হচ্ছে ওই থার্মোপ্লাস্টিক, তাপ দিলে যেটা হার্ড, ব্রিটল, এইগুলো তার ফ্লেক্সিবিলিটি অনেক কম। প্লাস্টিক খুব সহজে প্রসারিত করা যায়, ফ্লেক্সিবিলিটি অনেক কম। আর তোমার ইলাস্টোমার যেটা হচ্ছে তোমার রাবারি ম্যাটেরিয়াল। অনেক ধরনের সিনথেটিক রাবার আছে না, আমরা নর্মালি যে রাবারগুলি ইউজ করি গাছ থেকে, একটা ন্যাচারাল সোর্স থেকে পাই, আর একটা হচ্ছে যেমন হচ্ছে বিউটাডাইন, পলিবিউটাডাইন, এটা হচ্ছে তোমার
গবেষণাগারে তৈরি করা হয়। সেটা হচ্ছে বিউটাডাইন হচ্ছে তার র ম্যাটেরিয়াল মনোমার, আর যখন এটার কেমিক্যাল রিঅ্যাকশন করা হয় পলিমার হয় পলিবিউটাডাইন, এটা হচ্ছে সিনথেটিক রাবার। এগুলো হচ্ছে জাস্ট ভলকানাইজ করা হয় রাবারি ম্যাটেরিয়ালের সাথে। আর ফাইবার, ইম্পর্টেন্ট যে জিনিসটা হচ্ছে ফাইবার। ফাইবার কাকে বলে? পলিমার দিয়ে তো ফাইবার হয়, সেটা ন্যাচারাল পলিমার হোক সিনথেটিক পলিমার, ফাইবার তো আছে। ফাইবার কাকে বলে? ফাইবার হতে হলে তার বেশ কিছু প্রপার্টিস থাকতে হয়, কিন্তু তখনই একটা ম্যাটেরিয়ালকে আমরা ফাইবার বলবো যখন তার লেন্থ তার ডায়ামিটার থেকে 100 টাইমস গ্রেটার হবে। ফাইবার হতে হলে তার লেন্থ, এটা তো লেন্থ আর ডায়ামিটার কোনটা? এটা না, ডায়ামিটার থেকে যখন 100 টাইমস গ্রেটার হবে তখন সেটা হচ্ছে ফাইবার। এখন এটাকে আমরা ফাইবার বলবো? এটার ডায়ামিটার ধরো 1/2 ইঞ্চি, 10 মিলিমিটার ধরলাম, আর এটার লেংথ আছে 6 ইঞ্চি, তাহলে এটাকে 100 টাইমস হবে, 100 গুণ বেশি হবে লেংথ? যদি না হয় তাহলে সেটা ফাইবার না। ফাইবার হতে হলে when we draw a material until the 100 times greater than of its diameter, then we can't say this is the fiber. যদি 100 টাইমস গ্রেটার হয় তাহলে আমরা সেটাকে বলবো ফাইবার। যেমন ধরো হচ্ছে কটন ফাইবার, একটা কটন ফাইবার লেন্থ নর্মালি কত হয়? ম্যাক্সিমাম 2 ইঞ্চি, 2.5 ইঞ্চি। একটা ফাইবার, তুমি একটা সিঙ্গেল ফাইবার কখনো আলাদা করে দেখছো কত সূক্ষ্ম? ওর ডায়ামিটার কত হতে পারে? একদম ন্যানোমিটারে যাবে না, মাইক্রোমিটারে যাবে না। আচ্ছা, সিমিলারলি যে নাইলন ফাইবারগুলো দেখো, পলিস্টার ফাইবারগুলো দেখো, তোমার অ্যাক্রাইলিক দেখো, এই ফাইবারগুলো খুবই সূক্ষ্ম থাকে কিন্তু লেন্থ বড় থাকে। যখন তুমি এই পলিমারিক ফাইবার তৈরি করবা, যেমন হচ্ছে তুমি পলিস্টার তৈরি করলা, পলিস্টারের লেন্থ তুমি ইচ্ছা করলে হাজার মিটার করতে পারো না, আর ডায়ামিটার খুবই সূক্ষ্ম না, চিকন না, মানে হাতে ধরে রাখলে বোঝাই যায় না। তো এই ধরনের যদি হয় ডায়ামিটার তার লেংথের সে 100 টাইমস লয়ার হয়, স্মলার হয়, তখন সেটাকে আমরা বলতেছি ফাইবার। অথবা লেংথ 100 টাইমস গ্রেটার হয় দেন ইটস ডায়ামিটার, তখন আমরা এটাকে বলতেছি ফাইবার। কথা কি বুঝতে পারছো? মানে মোটা, যতটুকু মোটা তার তুলনায় 100 গুণ বেশি তার লেংথ হতে হবে, তখন সেটাকে আমরা ফাইবার বলবো। আমরা যে কোনো জিনিস দিয়ে, এই যে পলিমারগুলো পড়তেছি, আমরা ইথিলিন দিয়ে ফাইবার করতে পারি, পসিবল না? আমরা হচ্ছে স্টাইরিন দিয়ে ফাইবার করতে পারি, ভিনাইল ক্লোরাইড দিয়ে করতে পারি, তারপরে হচ্ছে স্টার দিয়ে করতে পারি, হচ্ছে অ্যাক্রাইনোনাইট্রাইল দিয়ে করতে পারি, পলি অ্যাক্রাইনোনাইট্রাইল হচ্ছে, এইগুলো দিয়েই হচ্ছে ফাইনালি পলিস্টার হচ্ছে, নাইলন হচ্ছে, অ্যাক্রাইলিক হচ্ছে, ভিনাইল অ্যাসিটেট হচ্ছে, এই ধরনের ফাইবার তৈরি হচ্ছে। লাস্ট হচ্ছে লিকুইড রেজিন। বিভিন্ন ধরনের রেজিন আছে, পলিস্টার রেজিন আছে, তারপর হচ্ছে তোমার কি বলে, বিভিন্ন ধরনের রেজিন আছে, পলিস্টার রেজিন আছে, অ্যাক্রাইলিক রেজিন আছে। তারপর হচ্ছে এই রেজিনগুলোর কাজটা কি? রেজিন চেনো? রেজিন দেখছো কখনো? ইপক্সি রেজিন আছে, পলিস্টার রেজিন আছে, অ্যাক্রাইলিক রেজিন আছে, পিপি রেজিন আছে, পিপি পলিপ্রোপাইলিন আছে না? রেজিন দিয়ে কী করে? কাপড়ের উপরে বিভিন্ন ধরনের ফিনিশিং করে, আবার রেজিন দিয়ে বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল তৈরি করা হয়। রেজিনের সাথে অনেক কিছু মিশায়, তোমরা ওই যে আড়ঙে যেও দেখো রেজিন দিয়ে, রেজিন তো আঠালো, ওর সাথে কিছু টেক্সটাইল ম্যাটেরিয়াল হাবিজাবি দিয়ে বিভিন্ন ধরনের শোপিস তৈরি করছে। আর রিসার্চের ক্ষেত্রে, কম্পোজিট ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আমরাও কাজ করতেছি। ওয়ার্ল্ড ওয়াইড রেজিন এত পরিমাণ অ্যাপ্লাই হচ্ছে, এই যে টাইলস আছে না, অনেক হ্যাভি ম্যাটেরিয়াল তৈরি করা পসিবল রেজিন। এগুলো সবই রেজিন দিয়ে তৈরি করা হচ্ছে। পলিমার রেজিন, এই যে পলিমারিক বিভিন্ন ম্যাটেরিয়াল বোর্ড না, সিপ আকারে আসে, এই রেজিন আকারে আসে, বিভিন্ন কিছু আকারে আসে, তো সেইগুলো হচ্ছে পরবর্তীতে বিভিন্ন ম্যাটেরিয়াল তৈরি করে। আর কম্পোজিটের কথা যেটা বলতেছি, আমি নিজেও এটা নিয়ে কাজ করতেছি, পলিমার কম্পোজিট আর টেক্সটাইল কম্পোজিট, ফাইবারের সাথে করে বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল তৈরি করতেছে। তা এইগুলো হচ্ছে রেজিনের। সিনথেটিক রেজিন আছে, কিছু আছে ন্যাচারাল রেজিন।
যেগুলো আসলে পরিবেশের জন্য খুব উপকার, এগুলো নিয়ে অনেক রিসার্চাররা এখন কাজ করতেছে। তো ক্লাসিফিকেশন এখানেই শেষ। এই দুইটা নোট তোমরা হচ্ছে ফটোকপি করে নিয়ে আমাকে দিয়ে যাবে আজকে। এটা একটু বন্ধ করো।